হ্যালো গাইজ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ংকর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ংকর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! আমার নাম নবঘন শিকদার। লোকে ভালোবেসে নব বলে ডাকে। বয়স ৭০ ছুঁয়েছে কি ছুঁইনি ঠিক মনে পড়ে না। দুর্গাপুরের এক সরকারি বাস কন্ডাক্টরের চাকরি থেকে অবসর নিয়েছি প্রায় ১ দশক হয়ে গেল। শহরের এক কোণে একটা ছোট্ট কোয়ার্টারে একাই থাকি। ছেলেমেয়েরা যে যার মতো বাইরে নিজেদের সংসার পেতেছে, তাদের জীবনে ব্যস্ততা অনেক। আমার মতো এক বুড়ো বাপের জন্য তাদের আর সময় কোথায়। অবশ্য আমিও চাই না তাদের জীবনে কোনোভাবে জঞ্জাল হয়ে থাকতে। এই একাকিত্বে আমার একমাত্র সঙ্গী কিছু পুরনো দিনের স্মৃতি আর এক বুক দীর্ঘশ্বাস। তবে এমন একটা স্মৃতি আমার জীবনের সাথে জড়িয়ে আছে যা শুনলে আপনারাও হয়তো আমার মতো রাতের ঘুম হারাবেন। এটা এমন এক বাস্তব অভিজ্ঞতা যা চাইলেও ভোলা যায় না। ভূতে বিশ্বাস করা বা না করাটা ব্যক্তিগত ব্যাপার। আমিও আগে এসবে তেমন বিশ্বাসী ছিলাম না, কিন্তু সেই এক রাতের ঘটনা আমার সমস্ত বিশ্বাস অবিশ্বাসের জগৎটাকেই ওলট পালট করে দিয়ে গেছে। ঘটনাটা আমার অবসরের ঠিক আগের বছরের। দুর্গাপুর কলকাতা রুটের সরকারি বাসে তখন আমি কন্ডাক্টর। আমাদের বাসটা ছিল বেশ পুরনো, একটা লেল্যান্ড কোম্পানির বাস। তার সাথে আমার সম্পর্কটা ছিল যেন এক পুরনো বন্ধুর মতো। সারাদিন তার ইঞ্জিনের ঘরঘরানি, যাত্রীদের কোলাহল, হকারদের হাঁকডাক, এই নিয়ে আমার জীবনটা বেশ কেটে যাচ্ছিল। আমাদের শেষ ট্রিপটা থাকতো কলকাতা থেকে দুর্গাপুর, রাত ১০টায়। কলকাতা থেকে বাস ছাড়ার সময় যাত্রী মোটামুটি ভালোই থাকত, কিন্তু মাঝপথে বিশেষ করে বর্ধমান শহর পেরিয়ে যাবার পর বাসটা প্রায় ফাঁকা হয়ে যেত। দুর্গাপুর পৌঁছতে পৌঁছতে রাত প্রায় ২টো বেজে যেত। ওই সময়টায় রাস্তাঘাট একেবারে শুনশান থাকত। কেবল দূরপাল্লার কিছু ট্রাক আর আমাদের মতো কিছু সরকারি বাস ছাড়া আর কিছুই চোখে পড়ত না। সেই বিশেষ রাতের কথা আমার আজও স্পষ্ট মনে আছে। রাত তখন প্রায় ১২:৩০। আমরা বর্ধমান শহর ছেড়ে পানাগড়ের দিকে এগিয়ে চলেছি। বাসটা বলতে গেলে প্রায় ফাঁকাই ছিল, জনা ১০ যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। আমি আমার সিটে বসে একটু ঝিমিয়ে নিয়েছিলাম। ড্রাইভারের আসনে ছিল হরিপদ, আমার অনেক বছরের পুরনো আর বিশ্বস্ত সঙ্গী। সেও বেশ মন দিয়েই গাড়ি চালাচ্ছিল। হঠাৎ করেই বাসটা একটা জোরদার ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি চমকে উঠে হরিপদকে জিজ্ঞাসা করলাম, কিরে হরি, কি হলো? হরিপদ মুখটা সামান্য ঘুরিয়ে বলল, নবদা, সামনে কারা যেন হাত দেখাচ্ছে। আমি জানলার কাঁচ দিয়ে বাইরে তাকালাম। রাস্তাটা তখন একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। দুপাশে বড় বড় শাল গাছ। রাতের অন্ধকারে দেখে মনে হচ্ছে যেন একদল দৈত্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তার মধ্যেই আমি দেখলাম রাস্তার ধারে জনা ৬ লোক দাঁড়িয়ে আছে। তাদের পরনে সাদা পোশাক, মুখগুলো অন্ধকারের কারণে ঠিকমতো বোঝা যাচ্ছে না। আমি একটু অবাক হলাম, এত রাতে এই জঙ্গলের মধ্যে কারা দাঁড়িয়ে থাকতে পারে? আশেপাশে তো কোনো গ্রামও নেই। হরিপদ জিজ্ঞাসা করল, কি করব নবদা, বাস থামাবো? আমি বললাম, থামা, হয়তো কোনো বিপদে পড়েছে। বাস থামতেই লোকগুলো এক এক করে বাসে উঠতে শুরু করল। তাদের মধ্যে ২জন পুরুষ, ৩জন মহিলা আর একটা বছর ১০ বাচ্চা ছেলেও ছিল। প্রত্যেকেরই পরনে ছিল ধবধবে সাদা পোশাক। তাদের মুখগুলো ছিল অদ্ভুত রকমের ফ্যাকাশে, যেন শরীরে এক ফোঁটাও রক্ত নেই। তারা বাসে উঠে কোনো কথা না বলে একেবারে পিছনের দিকে সিটে গিয়ে বসল। আমি তাদের দিকে এগিয়ে গিয়ে বললাম, কোথায় যাবেন আপনারা? তাদের মধ্যে একজন, যিনি বয়সে সবচেয়ে বড় বলে মনে হলো, তিনি আমার দিকে না তাকিয়েই খুব নিচু গলায় বললেন, সামনেই নামব। তার গলার স্বরটা ছিল কেমন যেন অদ্ভুত, মনে হলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আমি আর কিছু না বলে নিজের সিটে ফিরে এলাম, কিন্তু মনটা কেমন যেন খচখচ করতে লাগল। বাস আবার চলতে শুরু করল। আমি বারবার আয়না দিয়ে পিছনের দিকে তাদের লক্ষ্য করছিলাম। লোকগুলো একদম চুপচাপ বসেছিল, একটুও নড়াচড়ার শব্দ ছিল না। এমনকি বাচ্চা ছেলেটাও কোনো দুষ্টুমি করছিল না, একেবারে শান্ত হয়ে বাইরের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর হরিপদ আমার দিকে ইশারা করে বলল, নবদা, লোকগুলো কেমন অদ্ভুত না? আমি মাথা নেড়ে সাই দিয়ে বললাম, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমরা দুজনেই চুপ করে গেলাম। বাসের ভেতর তখন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। বাকি যাত্রীরাও হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন। প্রায় আধ ঘন্টা পর আমরা যখন জঙ্গলের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছুছি, তখন সেই বয়স্ক লোকটি আমার কাছে এসে দাঁড়ালো। আমি তার দিকে তাকাতেই সে বলল, আমরা এখানেই নামব। আমি অবাক হয়ে বললাম, এখানে?
এখানে তো কোনো বাস স্টপেজ নেই, আর আশেপাশে তো কোনো গ্রামও দেখছি না। লোকটি আমার কথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে কিছু টাকা বের করে আমার হাতে দিল। আমি টাকাটা হাতে নিতেই চমকে উঠলাম। টাকাগুলো ছিল বরফের মতো ঠান্ডা। আমি কিছু বলার আগেই লোকগুলো এক এক করে বাস থেকে নামতে শুরু করলো। আমি অবাক হয়ে দেখলাম হরিপদ কিন্তু বাসের দরজা খোলেনি। তাহলে ওরা নামলো কিভাবে? আমি দৌড়ে দরজার কাছে গেলাম। দরজাটা ভেতর থেকে বন্ধ করা ছিল। আমি বাইরে তাকালাম। লোকগুলো রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তারপর তারা ধীরে ধীরে জঙ্গলের গভীর অন্ধকারে মিলিয়ে গেল। আমার সারা শরীর ভয় কাঁটা দিয়ে উঠল। আমি হরিপদর দিকে তাকালাম। তার মুখটাও ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, নবদা, ওরা কারা ছিল? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। সেই রাতের পর থেকে আমার জীবনটা আর আগের মতো রইল না। আমি প্রায়ই রাতে দুঃস্বপ্ন দেখতাম। ওই সাদা পোশাক পরা লোকগুলোর ফ্যাকাশে রক্তশূন্য মুখ আমার চোখের সামনে ভেসে উঠত। আমি হরিপদর সাথে এই বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি। সেও আমার মতোই ভীষণ ভয় পেয়েছিল। আমরা দুজন ছাড়া আর কেউ এই ঘটনাটা বিশ্বাস করত না। সবাই বলতো আমরা হয়তো ভুল দেখেছি অথবা ক্লান্তির কারণে স্বপ্ন দেখেছি। কিন্তু আমি জানি ওটা কোনো ভুল বা স্বপ্ন ছিল না। ওটা ছিল বাস্তব, এক ভয়ঙ্কর শীতল বাস্তব। এই ঘটনার পর আমি আরও কয়েক মাস ওই রুটে কাজ করেছি, কিন্তু আর কোনোদিন ওই লোকগুলোকে দেখিনি। তবে প্রতি রাতে যখনই বাসটা ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেত, আমার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠত। মনে হতো ওরা হয়তো আজও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আমাদের বাসের অপেক্ষায়। অবসরের পর আমি ভেবেছিলাম হয়তো ওই ভয়াবহ স্মৃতি থেকে আমি মুক্তি পাব, কিন্তু না। আজও প্রতি রাতে ঘুমের মধ্যে আমি ওই জঙ্গলের রাস্তাটা দেখতে পাই সাদা পোশাক পরা কিছু ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে। আমি জানি না ওরা কারা ছিল, মানুষ না অন্য কিছু। তবে একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি, ওরা এই পৃথিবীর কোনো জীব ছিল না। ওরা ছিল মৃত যাত্রী, আমার বাসের শেষ যাত্রী। প্রথম রাতে সেই হাড়হিম করা ঘটনার পর বেশ কয়েকটা দিন কেটে গেল। আমি আর হরিপদ দুজনেই চেষ্টা করছিলাম সেই রাতের কথা যতটা সম্ভব ভুলে থাকতে, কিন্তু মন থেকে সেই আতঙ্ক কিছুতেই যাচ্ছিল না। প্রতি রাতে যখনই আমাদের বাসটা দুর্গাপুর কলকাতা হাইওয়ের সেই জঙ্গলের রাস্তাটা দিয়ে যেত, আমাদের দুজনেরই বুকের ভেতরটা ধরাস ধরাস করত। আমরা দুজনেই কান খাড়া করে রাখতাম, যদি আবার কোনো অস্বাভাবিক শব্দ কানে আসে বা কোনো অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। কিন্তু বেশ কিছুদিন তেমন কিছুই ঘটল না। ধীরে ধীরে আমাদের ভয়টাও একটু একটু করে কমতে শুরু করল। আমরা নিজেদের বোঝাতে শুরু করলাম, হয়তো সেদিন রাতে যা দেখেছিলাম তা আমাদের চোখের ভুল ছিল। হয়তো অতিরিক্ত কাজের চাপে আর ক্লান্তির কারণে আমরা দুজনেই হ্যালুসিনেশন দেখেছিলাম। কিন্তু আমাদের এই ধারণা যে কতটা ভুল ছিল তা আমরা টের পেলাম কয়েক সপ্তাহ পরের এক অমাবস্যার রাতে। সেদিনও আমরা কলকাতা থেকে দুর্গাপুরের শেষ ট্রিপ গিয়ে ফিরছিলাম। রাত তখন প্রায় 1টা বেজে গেছে। বাসটা প্রায় ফাঁকা। গুটি কয়েক যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসে ঘুমাচ্ছিল। আমরা সেই অভিশপ্ত জঙ্গলের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। আমার মনটা কেন জানি না কু ডাকছিল। মনে হচ্ছিল আজ আবার কিছু একটা ঘটতে চলেছে। আমি হরিপদকে বললাম, হরি, গাড়িটা একটু আস্তে চালা, আমার কেন জানি না ভালো লাগছে না। হরিপদ হয়তো আমার মতোই কিছু একটা আঁচ করতে পেরেছিল। সে গাড়ির গতি অনেকটাই কমিয়ে দিল। আমরা দুজনেই বাইরের অপ্রনিচ্ছুব্ধ অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করেই আমার চোখ গেল রাস্তার পাশের একটা মাইলস্টোনের দিকে। দেখলাম সেটার উপর একটা সাদা শাড়ি পরা মহিলা বসে আছে। তার মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢাকা। আমি চমকে উঠে হরিপদকে বললাম, হরি, ওই দেখ। হরিপদ মহিলাটিকে দেখতে পেয়েছিল। সে ভয় পেয়ে ব্রেক কষতে যাচ্ছিল। আমি দেখে চিৎকার করে বললাম, না হরি, গাড়ি থামাস না, যা গতি আছে তাই নিয়ে বেরিয়ে যা। কিন্তু হরিপদ আমার কথা শোনার আগেই গাড়িটা থামিয়ে দিল। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, নবদা, ওকে। আমি বললাম, আমি জানি না, তুই গাড়ি চালা। কিন্তু হরিপদর তখন গাড়ি চালানোর মতো অবস্থা ছিল না। সে স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে ঠকঠক করে কাঁপছিল। আমি সাহস করে বাস থেকে নামলাম। হাতে একটা টর্চ নিলাম। আমি ধীরে ধীরে মাইলস্টোনটার দিকে এগিয়ে গেলাম। যতই কাছে যাচ্ছিলাম আমার বুকের কাঁপুনি ততই বাড়ছিল। মহিলাটি তখনও একই গাবে বসেছিল, একটুও নড়েনি। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। কাঁপা কাঁপা গলায় বললাম, কে আপনি? এত রাতে এখানে একা একা কি করছেন? মহিলাটি কোনো উত্তর দিল না। সে একইভাবে নিথর হয়ে বসে রইল। আমি আবার বললাম, আপনার কি কোনো সাহায্য লাগবে? এবার মহিলাটি খুব ধীরে ধীরে তার মুখের ওপর থেকে আঁচলটা সরালো। তার মুখটা দেখেই আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। তার মুখে কোনো চোখ, নাক, মুখ কিচ্ছু ছিল না। পুরো মুখটা ছিল একেবারে মসৃণ, যেন একটা সাদা পাথর। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমি এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে বাসের দিকে পালিয়ে আসতে লাগলাম। আমার পিছনে পিছনে সেই ভয়ঙ্কর মুখহীন মহিলাটিও আসতে লাগলো। তার হাঁটার কোনো শব্দ হচ্ছিল না। মনে হচ্ছিল সে যেন বাতাসে ভেসে ভেসে আসছে। আমি কোনো মতে বাসে উঠে দরজাটা বন্ধ করে দিলাম। আমি হরিপদকে চিৎকার করে বললাম, হরি, গাড়ি চালা, তাড়াতাড়ি। হরিপদ তখন ভয়ের ঘর কাটিয়ে উঠেছে। সে সহজরে অ্যাক্সিলারেটরে চাপ দিল। বাসটা ঝড়ের গতিতে ছুটতে শুরু করল। আমি পিছনের জানালা দিয়ে দেখলাম সেই মহিলাটি তখনও আমাদের বাসের পিছনে পিছনে আসছে। তার গতি ছিল অবিশ্বাস্য। মনে হচ্ছিল সে যেন এক্ষুনি আমাদের ধরে ফেলবে।
আমরা প্রায় 10 মিনিট ধরে ওইভাবে ছুটলাম। তারপর একসময় দেখলাম মহিলাটি আর আমাদের পিছনে নেই। সে যেন হঠাৎ করেই বাতাসে মিলিয়ে গেছে। আমরা দুজনেই হাঁপাতে লাগলাম। আমাদের সারা শরীর ভয়ে আর পরিশ্রমে ঘামে ভিজে গিয়েছিল। সেই রাতের পর থেকে হরিপদ আর ওই রুটে বাড়ি চালাতে রাজি হলো না। সে অন্য রুটে বদলি নিয়ে নিল। আমিও আর বেশি দিন চাকরিটা করতে পারলাম না। আমার শরীরটা ভেঙে পড়ল। আমি সময়ের আগেই অবসর নিয়ে নিলাম। কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। আজও অমাবস্যার রাতে আমি শান্তিতে ঘুমাতে পারি না। আমার চোখের সামনে সেই মুখহীন মহিলার ভয়ঙ্কর চেহারাটা ভেসে ওঠে। আমি জানি না সে কে ছিল, কেন সে আমাদের ভয় দেখাতে এসেছিল। তবে একটা কথা আমি জানি, সে কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল এক অতৃপ্ত আত্মা, এক অভিশপ্ত আত্মা, যে আজও সেই জঙ্গলের রাস্তায় নিজের মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছে। দ্বিতীয় রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমি আর এক মুহূর্তও শান্তিতে থাকতে পারছিলাম না। আমার খাওয়া দাওয়া, ঘুম সবকিছুই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমি সারাক্ষণ একটা অজানা ভয়ে আতঙ্কিত থাকতাম। মনে হতো ওই মুখহীন মহিলাটি হয়তো আমার পিছু ছাড়েনি। সে হয়তো আজও আমার আশেপাশে কোথাও আছে, সুযোগের অপেক্ষায় বসে আছে। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করলাম। তিনি আমাকে কিছু ঘুমের ওষুধ আর অ্যান্টিডিপ্রেসেন্ট দিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আমার মনের ভয় কিছুতেই কমল না। আমি বুঝতে পারছিলাম আমার এই সমস্যার সমাধান কোনো ডাক্তারের কাছে নেই। এর সমাধান লুকিয়ে আছে ওই জঙ্গলের মধ্যেই। আমাকে জানতে হবে ওই সাদা পোশাক পরা লোকগুলো আর ওই মুখহীন মহিলাটি কারা, কেন তারা ওই জঙ্গলের রাস্তায় ঘুরে বেড়ায়। আমি ঠিক করলাম আমি আবার ওই জঙ্গলে যাব। এবার একা, দিনে যাব, রাতে নয়। আমার এই সিদ্ধান্তের কথা শুনে আমার ছেলেমেয়েরা খুব বারণ করল। তারা বলল আমার বয়স হয়েছে, আমার এখন একা একা এসব জায়গায় যাওয়া উচিত নয়। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। একদিন সকালে আমি একটা ট্যাক্সি ভাড়া করে সেই জঙ্গলের দিকে রওনা দিলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল, কিন্তু আমি মনকে শক্ত করলাম। আমি ট্যাক্সি ড্রাইভারকে বললাম আমাকে জঙ্গলের ঠিক মাঝখানে নামিয়ে দিতে। সে প্রথমে রাজি হচ্ছিল না। সে বলল ওই জঙ্গলটা নাকি ভালো জায়গা নয়, ওখানে নাকি অনেক অসামাজিক কাজকর্ম হয়। আমি তাকে অনেক অনুরোধ করার পর সে রাজি হলো। সে আমাকে জঙ্গলের মাঝখানে নামিয়ে দিয়ে বলল, বাবু, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসব, আপনি এর মধ্যে আপনার কাজ ছেড়ে নেবেন। আমি তাকে বললাম ঠিক আছে। ট্যাক্সিটা চলে যেতেই আমি জঙ্গলের ভিতরে ঢুকতে লাগলাম। জঙ্গলটা ছিল বেশ গভীর। বড় বড় গাছের ডালপালা এমনভাবে ছড়িয়েছিল যে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছতে পারছিল না। আমি হাঁটতে হাঁটতে জঙ্গলের আরও গভীরে চলে গেলাম। আমার কানে শুধু ঝিঁঝি পোকার ডাক আর শুকনো পাতার উপর আমার পায়ের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। হঠাৎ করেই আমার চোখ গেল একটা পুরনো ভাঙাচোরা মন্দিরের দিকে। মন্দিরটা ছিল জঙ্গলের একেবারে মাঝখানে। তার চারপাশটা লতাপাতায় ছেয়ে গিয়েছিল। দেখেই বোঝা যাচ্ছিল বহুদিন ধরে এখানে কেউ আসে না। আমি কৌতূহলী হয়ে মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দিরের ভিতরটা ছিল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। দেওয়ালে শ্যাওলা জমে গিয়েছিল, মাকড়সারা জাল বুনেছিল। মন্দিরের ঠিক মাঝখানে একটা শিবলিঙ্গ ছিল, তার সামনে একটা প্রদীপ জ্বলছিল। আমি অবাক হলাম, এই নির্জন পরিত্যক্ত মন্দিরে কি প্রদীপ জ্বালিয়ে রেখেছে। আমি প্রদীপের কাছে গেলাম, দেখলাম তার পাশে কিছু ফুল আর বেলপাতাও রাখা আছে। হঠাৎ করেই আমার পিছনে একটা পায়ের শব্দ শুনতে পেলাম। আমি চমকে উঠে পিছনে তাকালাম। দেখলাম একজন বৃদ্ধ পুরোহিত দাঁড়িয়ে আছেন। তার পরনে গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, তার মুখে একটা সৌম্য হাসি। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ভয় পেও না বাবা, আমি এই মন্দিরের পুরোহিত। আমি তাকে বললাম, আপনি এখানে থাকেন? তিনি বললেন, হ্যাঁ, আমি গত 40 বছর ধরে এই মন্দিরেই থাকি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এখানকার ওই সাদা পোশাক পরা লোকগুলো আর ওই মুখহীন মহিলাটিকে চেনেন? আমার কথা শুনে পুরোহিতের মুখের হাসিটা মিলিয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি তাদের চিনি। তারা সবাই আমার গ্রামের লোক ছিল। তিনি বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 50 বছর আগে এই জঙ্গলের পাশেই আমাদের একটা ছোট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল শ্বেতপুর। আমরা সবাই খুব শান্তিতে বসবাস করতাম। কিন্তু একদিন আমাদের গ্রামে এক ভয়ঙ্কর মহামারী দেখা দিল। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেল। যারা বেঁচে ছিল তারা গ্রাম ছেড়ে পালিয়ে গেল, কিন্তু যারা পালাতে পারল না তারা সবাই মারা গেল।
ওই সাদা পোশাক পরা লোকগুলো আর ওই মুখহীন মহিলাটিও তাদের মধ্যেই ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু ওই মহিলাটির মুখ অমন কেন? পুরোহিত বললেন, তার নাম ছিল সাবিত্রী। সেই ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। মহামারীতে তার স্বামী আর সন্তান মারা যাওয়ার পর সে শোকে পাগল হয়ে গেছিল। সে নিজের মুখটা পাথর দিয়ে থেঁতলে দিয়েছিল, যাতে আর কেউ তার সুন্দর মুখটা দেখতে না পায়। তারপর সে ওই জঙ্গলেই আত্মহত্যা করে। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, তাহলে তারা কি এখনো মুক্তি পায়নি? পুরোহিত বললেন, না বাবা, তারা এখনো মুক্তি পায়নি। তারা অতৃপ্ত আত্মা হয়ে এই জঙ্গলেই ঘুরে বেড়ায়। তারা শুধু মুক্তি চায়। তারা চায় কেউ তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুক। আমি বললাম, আমি কি তাদের জন্য কিছু করতে পারি? পুরোহিত বললেন, হ্যাঁ, তুমি পারো। তুমি যদি আজ রাতে এই মন্দিরে থেকে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করো, তাহলে হয়তো তারা মুক্তি পাবে। আমি রাজি হয়ে গেলাম। আমি ঠিক করলাম, আমি আজ রাতে এই মন্দিরেই থাকব। পুরোহিত আমাকে মন্দিরের একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। আমি সারা রাত ধরে ওই অতৃপ্ত আত্মাদের জন্য প্রার্থনা করলাম। সকালবেলা যখন আমার ঘুম ভাঙল, তখন দেখলাম পুরোহিত আমার সামনে দাঁড়িয়ে হাসছেন। তিনি বললেন, তোমার প্রার্থনা সফল হয়েছে বাবা। তারা সবাই মুক্তি পেয়েছে। তারা আর কাউকে ভয় দেখাবে না। আমি মন্দির থেকে বেরিয়ে এলাম। আমার মনটা আজ অনেক হালকা লাগছিল। আমার মনে আর কোনো ভয় ছিল না। আমি জানি, ওই জঙ্গলের রাস্তায় হয়তো আজও অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু আমি আর কোনোদিন ওই রাস্তায় যাইনি। আমি চাই না আমার পুরনো ভয় আবার ফিরে আসুক। আমি এখন আমার বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাই। ওই মৃত যাত্রীদের স্মৃতি নিয়েই আমি বেঁচে থাকতে চাই, কারণ তারাই আমাকে শিখিয়েছে জীবনের চেয়েও বড় সত্যি হলো মৃত্যু। আর মৃত্যুর পরেও হয়তো আমাদের জন্য অপেক্ষা করে থাকে এক নতুন যাত্রা, এক অনন্ত যাত্রা। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। এর থেকেও ভয়ঙ্কর গল্প আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। নেক্সট টাইম আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।